প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে বিতর্কিত এবং একই সাথে সবচেয়ে বাস্তব ধারণাগুলোর মধ্যে একটি হলো ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র। অনেকে এটিকে ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দেন, অনেকে আবার এটিকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটি অনিবার্য বাস্তবতা হিসাবে দেখেন। সত্য হলো, ধারণাটি যতটা অস্বীকার করা হয় ততটা কাল্পনিক নয়, আবার যতটা রহস্যময় করে উপস্থাপন করা হয় ততটা অদৃশ্যও নয়। এটি বোঝার জন্য প্রথমে এর মূল প্রভাবটি বুঝতে হবে। ডিপ স্টেট বলতে বোঝায় রাষ্ট্রযন্ত্রের এমন একটি স্তর যা নির্বাচিত সরকার বা আনুষ্ঠানিক ক্ষমতার কাঠামোর বাইরে থেকে প্রকৃত ক্ষমতা চর্চা করে। এটি সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ, আমলাতন্ত্র, কেন্দ্রীয় ব্যাংক, প্রতিরক্ষা শিল্প এবং বড় কর্পোরেট স্বার্থের মধ্যে গড়ে ওঠা এমন একটি অনানুষ্ঠানিক নেটওয়ার্ক যা কোনো নির্বাচনের মাধ্যমে আসে না, কোনো নির্বাচনের মাধ্যমে যায় না, কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে গভীরভাবে প্রভাবিত করে। সরকার বদলায়, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আসেন যান, কিন্তু এই নেটওয়ার্ক থেকে যায় এবং তার নিজস্ব এজেন্ডা অব্যাহত রাখে। এই ধারণার সবচেয়ে ধ্রুপদী উদাহরণ হলো তুরস্ক। তুর্কি ভাষায় ডেরিন ডেভলেট শব্দটি থেকেই ইংরেজি ডিপ স্টেট পরিভাষাটির জনপ্রিয়তা। তুরস্কে দশকের পর দশক ধরে সেনাবাহিনী নিজেকে কামালিস্ট ধর্মনিরপেক্ষতার রক্ষক হিসাবে দেখেছে এবং যখনই কোনো নির্বাচিত সরকার তাদের সংজ্ঞায় সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, সেনাবাহিনী সরাসরি বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করেছে। 1960, 71, 80 এবং 97 সালে তুরস্কে সামরিক অভ্যুত্থান বা চাপের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। নির্বাচিত সরকার ছিল, কিন্তু প্রকৃত ক্ষমতার কেন্দ্র ছিল অন্যত্র। আমেরিকার ক্ষেত্রে ডিপ স্টেটের আলোচনা ভিন্ন মাত্রায় হয়। সিআইএ, এফবিআই এবং পেন্টাগনের মতো সংস্থাগুলোর দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক স্বার্থ রয়েছে, যা কোনো একটি প্রশাসনের মেয়াদের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী। আইসেনহাওয়ার 1961 সালে বিদায়ী ভাষণে যখন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সম্পর্কে সতর্ক করেছিলেন, তখন তিনি মূলত এই ধারণারই একটি রূপ বর্ণনা করেছিলেন। প্রতিরক্ষা ঠিকাদার, গোয়েন্দা সংস্থা এবং কংগ্রেসের মধ্যে যে ত্রিভুজীয় সম্পর্ক গড়ে উঠেছে তা কোনো নির্বাচনের ফলাফলে মৌলিকভাবে পরিবর্তিত হয় না। জন এফ কেনেডির হত্যাকাণ্ড থেকে শুরু করে ইরাক যুদ্ধের মিথ্যা তথ্য, এই প্রতিটি ঘটনায় রাষ্ট্রের গভীর স্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্নগুলো আজও সম্পূর্ণ উত্তরিত হয়নি। পাকিস্তানের উদাহরণটি দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে সবচেয়ে সুস্পষ্ট। সেখানে সেনাবাহিনী এবং আইএসআই মিলে যে কাঠামো গড়ে তুলেছে তা রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র হিসাবে কাজ করে। নির্বাচিত প্রধানমন্ত্রীরা আসেন এবং যান, কিন্তু পররাষ্ট্রনীতি, নিরাপত্তা নীতি এবং ভারত সম্পর্কিত কৌশল মূলত রাওয়ালপিন্ডি থেকে নির্ধারিত হয়, ইসলামাবাদ থেকে নয়। ইমরান খান থেকে নওয়াজ শরীফ, যে নির্বাচিত নেতাই সামরিক প্রতিষ্ঠানের সাথে সংঘাতে গেছেন, তাকেই ক্ষমতা থেকে সরানো হয়েছে। এটি তত্ত্ব নয়, এটি পর্যবেক্ষণযোগ্য ইতিহাস। এবার বাংলাদেশের প্রশ্নে আসা যাক। বাংলাদেশে কি ডিপ স্টেট কাজ করে? এই প্রশ্নের সরল উত্তর হলো হ্যাঁ, তবে তার রূপটি পশ্চিমা বা পাকিস্তানি মডেলের মতো নয়। বাংলাদেশের ডিপ স্টেট আরও বহুস্তরীয়, আরও অনানুষ্ঠানিক এবং আরও জটিলভাবে পরিবর্তনশীল। বাংলাদেশের সামরিক বাহিনী সরাসরি রাজনৈতিক ক্ষমতার চর্চার ইতিহাস রয়েছে। 1975 সালের পট পরিবর্তন থেকে শুরু করে 1982 সালের এরশাদের অভ্যুত্থান পর্যন্ত সেনাবাহিনী সরাসরি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। 11 সময়ে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যেভাবে রাজনীতি পুনর্বিন্যস্ত করার চেষ্টা করেছিল, দুই নেত্রীকে মাইনাস করার পরিকল্পনা, ব্যবসায়িক নেতৃত্ব পরিবর্তনের উদ্যোগ, তা স্পষ্ট করে যে নির্বাচিত কাঠামোর বাইরে একটি সমান্তরাল ক্ষমতা কেন্দ্র সক্রিয় থাকে। কিন্তু বাংলাদেশের ডিপ স্টেট শুধু সামরিক বাহিনীতে সীমাবদ্ধ নয়। আমলাতন্ত্র এখানে অত্যন্ত শক্তিশালী একটি স্থায়ী কাঠামো গঠন করে। সরকার বদলায়, কিন্তু সচিবালয়ের একটি বড় অংশ থেকে যায় এবং নীতির বাস্তবায়নে সে তার নিজস্ব বিবেচনা প্রয়োগ করে।
একটি সংস্কারমনা সরকার যদি আমলাতন্ত্রের গভীরে প্রথিত স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে যায়, সেই সংস্কার কার্যকর হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে, কারণ বাস্তবায়নের হাতগুলো সেই স্বার্থগোষ্ঠীরই অংশ। বাংলাদেশে ব্যবসায়িক অভিজাত শ্রেণী এবং রাজনীতির মধ্যে যে অভূতপূর্ব সংমিশ্রণ ঘটেছে গত 2 দশকে, তা ডিপ স্টেটের একটি নূতন স্থানীয় রূপ তৈরি করেছে। বড় শিল্পী গোষ্ঠীগুলো ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করে, মিডিয়া নিয়ন্ত্রণ করে, রাজনৈতিক দলে অর্থ সরবরাহ করে এবং নীতি নির্ধারণের কক্ষে সরাসরি প্রভাব রাখে। এরা নির্বাচনে দাঁড়ায় না, কিন্তু যে সরকারি ক্ষমতায় আসুক তাদের সাথে একটি কার্যকরী সম্পর্ক স্থাপন করে নেয়। এই শ্রেণীর স্বার্থকে আঘাত করে এমন কোনো নীতি বাংলাদেশে টিকে থাকতে পারেনি। গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাও এখানে উল্লেখযোগ্য। বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। বিরোধীদের নজরদারি, সাংবাদিকদের উপর চাপ, নাগরিক সমাজের কার্যক্রম পর্যবেক্ষণ, এই কাঠামোগুলো কোনো একটি সরকারের সৃষ্টি নয় এবং সরকার বদলালেই এরা বদলায় না। এরা রাষ্ট্রযন্ত্রের মধ্যে নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বার্থ নিয়ে টিকে থাকে। 2024 সালের গণঅভ্যুত্থানের পরের সময়টি এই দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে পর্যবেক্ষণযোগ্য। একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু রাষ্ট্রের গভীর কাঠামোগুলো, আমলাতন্ত্র, সামরিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, ব্যবসায়িক নেটওয়ার্ক মূলত অপরিবর্তিতই রয়েছে। সংস্কারের আকাঙ্ক্ষা যতই থাকুক, এই গভীর কাঠামোগুলোকে না বদলাতে পারলে পরিবর্তন কেবল উপরের স্তরেই থেকে যায়। ডিপ স্টেট ধারণার সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর অদৃশ্যতা। যা দেখা যায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব, যা দেখা যায় না তা নিয়ন্ত্রণ করা কঠিন। গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন ক্ষমতা কেবল নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকে এবং সেই ক্ষমতা জনগণের কাছে জবাবদিহিযোগ্য হয়। কিন্তু যখন প্রকৃত ক্ষমতা অনির্বাচিত, অদৃশ্য এবং অজবাবদিহি কাঠামোর হাতে থাকে, তখন নির্বাচন একটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়। মঞ্চে অভিনয় বদলায়, কিন্তু পর্দার আড়ালের পরিচালনা একই থাকে। বাংলাদেশের জনগণ বারবার রাস্তায় নেমে পরিবর্তন এনেছে, কিন্তু প্রতিবারই দেখা গেছে দৃশ্যমান ক্ষমতার পরিবর্তন হলেও অদৃশ্য ক্ষমতার কাঠামো টিকে থাকে। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাই শুধু নির্বাচন যথেষ্ট নয়, প্রয়োজন রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার, যা গভীর রাষ্ট্রের আনুষ্ঠানিক ক্ষমতাকে আনুষ্ঠানিক নিয়ন্ত্রণের আওতায় আনতে পারে। যে জাতি এই সত্যটি উপলব্ধি করতে পারে এবং সে অনুযায়ী কাজ করতে পারে, সেই জাতি কেবল কাগজের গণতন্ত্রকে প্রকৃত গণতন্ত্রে রূপান্তরিত করতে সক্ষম হয়। ধন্যবাদ। সকলে ভালো থাকুন।